তখন বেলা 4টা। বাইরে থেকে এসে আহমদ মুসা খেয়ে নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে গত 48 ঘন্টার ব্যর্থতা নিয়ে ভাবছিল। দরজায় নক হলো। ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার। এ সময় কারো আসার কথা নয়। উঠে আহমদ মুসা দরজা খুলল। দরজার সামনে হোটেলের একজন বেয়ারা দাঁড়িয়ে। মাফ করবেন স্যার, অবসর মতো আপনি আমাকে আসতে বলেছিলেন, তাই এলাম, বলল বেয়ারা ছেলেটি। ও ঠিক, ভুলে গিয়েছিলাম আমি। এসো এসো ভেতরে, বলল আহমদ মুসা। দুপুরে খাবার সময় আহমদ মুসাই তাকে আসতে বলেছিল। আহমদ মুসা ঘরে ঢুকে সোফায় বসল। বেয়ারা ছেলেটি ঘরে ঢুকে একটা সোফায় ঠেস দিয়ে দাঁড়ালো। বসো, দাঁড়িয়ে রইলে কেন? বেয়ারাটির নাম বাসির খানম। ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে। ছেলেটি শান্ত, ভদ্র স্বভাবের। হোটেলে আসার পর থেকেই দেখছে আহমদ মুসা। অন্যের মতো বকশিস নেবার প্রবণতা তার নেই। কোনো জিনিস কিনতে দিলে হিসেব করে প্রতিটি পাই ফেরত দেয়। না স্যার, ঠিক আছে, বলুন। আহমদ মুসা বসতে বলার জবাবে বলল, বেয়ারা, তুমি এই সুলতানগড়ের লোক না? জিজ্ঞেস করল আহমদ মুসা। জি স্যার, আমাদের বাড়ি এখানেই। আমি 2 দিন হলো এসেছি। একা একা কিছু এলাকা ঘুরেছি। বলো তো, সুলতানগড়ে দেখার মতো কি কি আছে? হাসল বাসির। বলল, পাহাড় জঙ্গল, এ হোটেলের নিচের সুন্দর সি বিচ, হ্রদ ছাড়া এখানে দেখার মতো তেমন কিছুই নেই স্যার। আর পুরনোর মধ্যে আছে সুলতান পাহাড়ের শাহবাড়ি। শাহবাড়ি কি? সঙ্গে সঙ্গে প্রশ্ন করল আহমদ মুসা। মনে মনে সে খুশি হলো এই ভেবে যে এটা জয়নব জোবাইদাদের বাড়ি হতে পারে। স্যার, এটা পাত্তানির শাহ সুলতানের বাড়ি। শাহ সুলতানকে? তিনি গোটা থাইল্যান্ডের রাজকুমার চাওশির বাঙ্গা শাহ। তিনি পাত্তানিতে প্রথম স্বাধীন রাজ্য স্থাপন করেন। তার পুরো নাম সুলতান আহমদ শাহ। তাহলে থাই রাজকুমার চাওশির বাঙ্গা শাহ মুসলমান হয়েছিলেন? জি স্যার, তার মুসলমান নামই হল সুলতান আহমদ শাহ। এটা কয়েকশো বছর আগের কথা। এখনো বাড়িটি আছে। পুরাতন অংশ ভাঙচুর অবস্থায় আছে। পাশে নতুন বাড়ি তৈরি হয়েছে। নতুন বাড়ি? কে থাকে সেখানে? যেন কিছুই জানে না এমন একটা ভাব নিয়ে প্রশ্ন করল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে জবাব দিল না বাসির। 2 পা পিছিয়ে বারান্দাটা দেখে এলো। তারপর গলাটা নামিয়ে বলল, ওখানে থাকেন জাবের বাঙ্গা শাহ জহিরুদ্দিন। তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এখন নাকি তিনি জেল থেকে পালিয়ে সরকারের সাথে যুদ্ধ করছেন। জাবের বাঙ্গা শাহ জহিরুদ্দিনটাকে? না জানার ভান করে প্রশ্ন করল আহমদ মুসা। সে ছেলেটিকে বাজিয়ে নিতে চায়। সে একই ফিসফিসে গলায় বলল, সাজেদা সুলতানের বংশের লোক। কেন পুলিশ তাকে ধরেছিল? কেনই বা যুদ্ধ করেছে? চোখে মুখে ভয় ফুটে উঠল বাসিরের। ভয়ার্ত কণ্ঠে বলল, সেসব আমি বুঝি না স্যার, বলতে পারবো না। এখন ওই বাড়িতে কে থাকেন? শাহজাদি জয়নব জুবাইদা, জাবের বাঙ্গা শাহ জহিরুদ্দিনের বোন স্যার। শুনেছি সেও বাড়িতে সবসময় থাকে না। কখন আসে কখন যায় কোথায় থাকে কেউ জানে না, বলল বাসির। তার চোখে মুখে বেদনার ছায়া। জাবের বাঙ্গা শাহ জহিরুদ্দিন এবং জয়নব জুবাইদা সম্পর্কে এখানকার লোকেরা কি মনে করে? তারা ভালো স্যার, সবাই তাদের ভালোবাসে, কিন্তু বলতে পারে না। কেন? হঠাৎ বাসির খানম থমকে উঠে ভয়ে চোখ বড় বড় করে বলল, আমি কি কাউকে বলে দেবেন আমি এ কথা বললাম? আমাকে মাফ করবেন স্যার, আমি হঠাৎ করে বলে ফেলেছি। ভয়ার্ত বাসিরের আকুতি মিনতি দেখে মনটা কেঁদে উঠল আহমদ মুসার। এলাকার নিরীহ মানুষ এভাবেই চরম ভীতির মধ্যে বাস করছে। তারা জাবের জহিরুদ্দিন, জয়নব জোবাইদার মতো তাদের সম্মানিত লোকদের নামটা পর্যন্ত নির্ভয়ে উচ্চারণ করতে পারে না। গম্ভীর হয়ে উঠেছে আহমদ মুসার মুখ। বলল নরম কণ্ঠে, বাসির খানম, তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করতে পারি? আপনি একটু ভিন্ন রকমের স্যার। আপনি মদ খান না, হোটেলের নাইট ক্লাবে যান না, খারাপ লোকদের সাথে আড্ডাবাজি করেন না, বাথরুমে গোসল করেন, সুইমিং পুলে নামেন না। সেই জন্য কিছু বলতে সাহস করেছি। তবু ভয় তো থাকেই স্যার। ভয় নেই, আমাকে তোমার ভাই মনে করো। সত্যি আপনি খুব ভালো। ছেলেটির গলা কাঁপল, চোখ দুটি তার ছলছলিয়ে উঠেছে।
মনে মনে খুশি হলো আহমদ মুসা। খাঁটি একটা ছেলেকে সে পেয়েছে। সুলতানগড়ের জনজীবনের ভেতরে মাথা গলাবার একটা পথ হলো। তোমার নাম বাসির থানম কেন? বাসির তো আরবি শব্দ, কিন্তু থানম তো থাই শব্দ। আমার মা মুসলমান হওয়ার আগে থাই বৌদ্ধ ছিলেন। থানম আমার মায়ের দিক থেকে এসেছে। শাহবাড়ি দেখা যায় না? যাই, কিন্তু আমতা আমতা করে বলল বাসির। কিন্তু কি? জিজ্ঞাসা আহমদ মুসার। স্যার, শুনেছি পুলিশ এবং অন্য কারা যেন বাড়ির প্রতি সবসময় নজর রাখে। বলে সে একটা ঢোক গিলে আবার বলল, তাছাড়া স্যার, আপনি বিদেশি, সন্দেহ কেউ করতেই পারে। ইতোমধ্যে স্যার আপনার সম্পর্কে একজন এসে খোঁজ খবর নিয়ে গেছে। চমকে উঠল আহমদ মুসা। কি খোঁজ নিয়ে গেছে? হোটেলের রেজিস্টার থেকে নিয়েছে নাম, ঠিকানা, দস্তখত এবং ছবিও। তাকে বয় বেয়ারাদের কাছ থেকেও খোঁজ খবর নিতে দেখেছি, কিন্তু কি বলেছে, কি জেনেছে সেটা আমি জানি না। ওরা কি পুলিশের লোক? না স্যার, পুলিশ তো সবার ক্ষেত্রে যা করে তাই করেছে। আপনার নাম, ঠিকানা, ছবি প্রথম দিনই নিয়ে গেছে। এরা গতকাল এসেছিল। পুলিশের লোক এরা নয়। কারা হতে পারে বলে তোমার ধারণা? আমি জানি না স্যার, তবে তাদের ব্যবহার ভালো নয়। প্রথমেই তারা এসে জিজ্ঞেস করেছিল কোনো শিখ হোটেলে এসেছে কিনা। গত 48 ঘন্টায় একমাত্র আপনিই এই হোটেলে এসেছেন, সুতরাং আপনিই তাদের টার্গেট হতে পারেন। বুঝল আহমদ মুসা, ওরা হোটেল পর্যন্ত এসেছে। গত 48 ঘন্টায় একমাত্র আহমদ মুসা যখন হোটেলে এসেছে, তখন তার উপর ওরা নজর রাখবে। ব্যাংককে তার ফটো যদি তারা তুলে থাকে, কিংবা কোনোভাবে তারা সেখানকার কোনো ফটো পেয়ে থাকে, তাহলে তারা তাকে চিনতেও পারবে নিশ্চয়। হাসল আহমদ মুসা। বলল, ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তুমি শাহবাড়ি আমাকে দেখাতে পারবে? আপনি যদি যেতে চান দেখাতে পারবো, তবে কাছে যাওয়া ঠিক হবে না। কথা শেষ করেই কি মনে হয় আবার দ্রুত কণ্ঠে বলে উঠল, আজ খুব ভালো দিন স্যার। শাহবাড়ি যে পাহাড়ে, তার নিচে বিশাল প্রশস্ত সমতল উপত্যকায় প্রতি বছর বার্ষিক ক্রীড়া উৎসব হয়। সেই ক্রীড়া উৎসবের দিন সেখানে যেতে অসুবিধা নেই। সেখান থেকে শাহবাড়ি ভালোভাবেই দেখতে পাবেন। কি ধরনের অনুষ্ঠান? জিজ্ঞাসা করল আহমদ মুসা। ঘোড়দৌড়, তীরন্দাজি, কুস্তি, পাহাড়ে ওঠা ইত্যাদি। আপনি কি খেলায় অংশ নেবেন? মেলায় উপস্থিত যে কেউ যে কোনো খেলায় অংশ নিতে পারে, কোনো পরিচয়ের দরকার হয় না, বলল বাসির। খেলা লক্ষ্য নয়, আমি যেতে চাই ওখানে। তুমি কখন যেতে পারবে? স্যার, আমার ডিউটি শেষ, আমি এখনই যেতে পারবো। ধন্যবাদ, আমিও এখন বেরোতে পারি, বলে উঠে দাঁড়ালো আহমদ মুসা। বলল, বাসির, 5 মিনিট লাগবে আমার তৈরি হতে। ঠিক আছে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, বলে বাসির ঘর থেকে বেরিয়ে গেল। আহমদ মুসা তৈরি হয়ে ঘরের দরজা লক করে বেরিয়ে এলো। হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ক্যাব নিল সে। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে এগোতে লাগলো ট্যাক্সি, পাহাড় ডিঙিয়ে উপরে পৌঁছার জন্যে। শহরের একদম দক্ষিণ প্রান্তে সাগরের গা ঘেঁষে শাহবাড়ির পাহাড়। হোটেল থেকে অনেকটা পথ। বাসির থানম যাবার পথে দুপাশের স্থানগুলোর নাম পরিচয় বলে যাচ্ছিল। আহমদ মুসা হঠাৎ মনে পড়ল জাবের জহিরুদ্দিনকে আটকে রাখা কাতান টেপাঙ্গোর কথা। জিজ্ঞাসা করল ফিসফিসে কণ্ঠে, বাসির, কাতান টেপাঙ্গো কোথায় জানো? টেপাঙ্গো মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি একটা পাহাড়ের নাম। কাতান টেপাঙ্গো চিনি না স্যার। ধন্যবাদ, বলল আহমদ মুসা। এইমাত্র বাড়ি এসেছে জনাব জোবাইদা। মাথা চাদর, রুমাল, গা থেকে বোরখা খুলে পরিচারিকার হাতে দিয়ে ইজি চেয়ারে ধপ করে গা এলিয়ে দিল। বাইরে থেকে আসার ক্লান্তি শুধু নয়, একটা বিমর্ষ ভাবও তার সুন্দর মুখে আচ্ছন্ন করে রেখেছে। 20 বছর বয়স জনাব জোবাইদার। 5 ফিট কয়েক ইঞ্চি লম্বা হবে। সোনা রং গায়ের, চুলো সোনালি, চোখ নীল, গায়ে গাঢ় বাদামি রঙের 3 পিস। ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুঝছে জয়নব। চোখ বুঝার পরপর তার অতীত বর্তমান এক হয়ে গেছে। ভবিষ্যৎ কালো মেঘের রূপ নিয়ে সামনে হাজির। জাবের জহিরুদ্দিন কোর্ট থেকে পালানো এবং তার নিজের সৈন্যফাঁড়িতে সন্ত্রাসী হামলার খবর সংবাদপত্রে পড়ে জয়নব জোবাইদা সাংঘাতিকভাবে মুষড়ে পড়েছে। তার ভাই জাবের জহিরুদ্দিন সন্ত্রাসে নামবে, সন্ত্রাসী হবে, এটা তার কাছে অবিশ্বাস্য। এর চেয়ে অবিশ্বাস্য হলো তার ভাই জেল থেকে বেরোবার পর একবারও তার কাছে টেলিফোন করেনি। সে কিছুই বুঝতে পারছে না। না বুঝতে পেরে আরও আতঙ্কিত হয়ে পড়েছে।
অন্যদিকে দাদির পর তার সবচেয়ে প্রিয়জন ফরহাদ উদ্দিন প্রাণে বাঁচার জন্য পলাতক জিন্দেগি যাপন করছে। সে মেয়ে মানুষ, তার কি করার ক্ষমতা আছে? দাদির পরামর্শে আল্লাহর নাম নিয়ে বহু আশা করে চিঠি দিয়ে পাতার নৌকা ছেড়েছিল। সে কোন ঠিকানায় পৌঁছেছে, না সমুদ্রে সলিল সমাধি হয়েছে, তা তার জানার কোনো উপায় নেই। আল্লাহ তাকে সাহায্য করবেন না। চোখের দুকোণ তার ভিজে উঠল। খোলা দরজা পথে প্রবেশ করল জয়নাব জোবাইদার দাদি। ধীরে ধীরে এসে জয়নাব জোবাইদার মুখের সামনে দাঁড়ালো, একটা হাত রাখল তার কপালে। দুহাত ধরে দাদিকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, না দাদিমা, আমার কোনো শরীরটা খারাপ হয়নি। স্নেহমাখা কণ্ঠে বলল, খুব খারাপ লাগছে বোন। জয়নাব জোবাইদার চট করে চোখ খুলে উঠে দাঁড়ালো ইজি চেয়ার থেকে। দুহাত ধরে দাদিকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, না দাদিমা, আমার শরীর খারাপ করেনি বলে জয়নাব জোবাইদা দাদির পায়ের কাছে কার্পেটের উপর বসে পড়ল। শরীর খারাপের কথা বলিনি বোন, মন খুব খারাপ করছে কিনা সেটাই জিজ্ঞাসা করেছিলাম। মন খারাপ এটা তোর জন্য নতুন কোনো খবর নয়, খুব খারাপ কিনা এটাই খবর। শুধু আমার কথা বলছো কেন দাদি? তোমার দুঃখের কথা এড়িয়ে যাচ্ছ কেন? ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝল দাদি, কিন্তু বুঝে যাওয়া চোখের পাতা ভেদ করে দু চোখ থেকে বেরিয়ে এলো অশ্রুর দুটি ধারা। বলল, তোরা তাই মনে করিস? তোরা কিছু না বললেই আমি কিছু দেখি না, শুনি না বা বুঝি না? জহির কোথায় হারিয়ে গেল বলিসনি? পাত্তানির এত লোক খুন হচ্ছে, সৈনিকরা মরছে কেন তা তোরা বলিসনি? জহিরের মতো তুইও হারিয়ে গেছিস, কোনো এক সকাল থেকে উঠে শুনব। সেদিনও জানবো না কি হচ্ছে, সব কেন হচ্ছে, কিন্তু আমার চোখ বন্ধ নয়, কারও বন্ধ নয়। কিন্তু তুমিই বলো দাদি, এসব কথা শুনতে যতখানি কষ্ট, বলতে কষ্ট তার চেয়ে অনেক বেশি কিনা? তাই চেয়েছি দাদি তোমার ঘাড়েও বেদনা দুঃসহ বোঝা চাপিয়ে নিজের দুঃখ আরও না বাড়াতে, বলল জয়নাব জোবাইদা, তার কণ্ঠ ভারী। দাদির নাম বেগম শরীফুন্নেসা। জয়নাবের পিতা তার একমাত্র সন্তান। দাদা মারা গেছেন 30 বছর আগে। তখন দাদির বয়স 50 বছর। দাদার মৃত্যুর পর 20 বছর পর মারা যান জয়নাবের পিতা। জয়নাবরা তখন কৈশোরে পৌঁছেনি, আর জয়নাবদের মা মারা গেছেন পিতার মৃত্যুর 1 বছর পরে। কার্যত তারা শিশুকাল কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছেছে দাদির হাতেই। দাদি একটা হাত রাখল জয়নাব জোবাইদার পিঠে, সান্ত্বনা সুরে বলল, সময় সমান যায় না, কারণ সব মানুষ সমান হয় না। তাহলে সময় আবার আমাদের পক্ষে আসবে দাদি? তার জন্য একজন মানুষ প্রয়োজন, যিনি সময়ের গতি ঘুরিয়ে দেবেন। ভাইয়া নিজেই বিপদে, কোথায় সে মানুষ? বলল জয়নাব জোবাইদা। এমন মানুষের ব্যবস্থা আল্লাহই করে থাকেন জোবাইদা। 3 তলার প্রশস্ত বারান্দায় পা রাখতে রাখতে বলল দাদি। 3 তলার এ বারান্দা বাড়ির পশ্চিম দিকে। বারান্দাটি অন্য সব বারান্দার চেয়ে আলাদা। রেলিং থেকে 3টি প্রশস্ত স্টেপ, একটির চেয়ে অন্যটি উঁচু হয়ে উপরে উঠে গেছে। 3 সারিতে বসে অনেকগুলো মানুষ এখান থেকে নিচের দৃশ্যবলী উপভোগ করতে পারে। নিচেই পাহাড়ের গোড়ায় মেলার মাঠ। এই বারান্দা থেকে শুধু মেলার মাঠটি নয়, মাঠের চারদিকটাও ভালোভাবে দেখা যায়। মেলায় বিচিত্র পোশাকের প্রচুর লোক, কিন্তু মাঠ বড় বলে কোথাও মানুষের বড় ভিড় সৃষ্টি হয়নি। টার্গেটে তীর নিক্ষেপের প্রতিযোগিতা আয়োজন চলছে। জয়নাব জোবাইদা দাদি বসেছে পাশাপাশি সোফায়, পরিচারিকা নূরি বসেছে এক স্টেপ পেছনে একটি চেয়ারে। 3 জনের হাতেই দূরবীন। জয়নাব জোবাইদা দাদির হাতে দূরবীন দুটি বেশ বড় আকারের। এ দূরবীন দিয়ে তারা মেলার মাঠের ছোট এক খণ্ড কাগজের লেখাও পরিষ্কার দেখতে পাচ্ছে। দূরবীন দুটি বিশেষ ধরনের। এ দিয়ে দূরের জিনিস নিখুঁতভাবে দেখা যায় এবং দেখাও যায় স্বাভাবিক আকারে। জয়নাব জোবাইদা দাদি দুজনের চোখেই দূরবীন। জয়নাব জোবাইদার দূরবীনের চোখ একজনের উপর পড়ে হঠাৎ স্থির হয়ে গেল। দেখল আহমদ মুসাকে, তার বাড়ির দিকে তাকিয়ে কথা বলছে পাশের এক ছেলের সাথে। আহমদ মুসাকে দেখে চিনতে পারল। তাকে সে সেদিন রাস্তায় ট্যুরিস্ট হোটেলের পথ বাতলে দিয়েছিল, আর ছেলেটি ওই হোটেলেরই বেয়ারার ইউনিফর্ম পরা। বিস্মিত হল জয়নাব জোবাইদা। লোকটি কেন তার বাড়ির দিকে তাকিয়ে আছে? কি আলাপ করছে ছেলেটির সাথে? আহমদ মুসা সরে গেল ক্যামেরার লেন্স থেকে। জয়নাব জোবাইদারা তীর নিক্ষেপ প্রতিযোগিতা দেখছিল। কেউ ভালো করছে না। ঘোষক মাইকে জানানো মাত্র একজন প্রতিযোগী আর বাকি। তখন পর্যন্ত একজনই সর্বোচ্চ 5 পয়েন্ট পেয়েছে। শেষ প্রতিযোগী এলো, সে আহমদ মুসা।
জনাব জুবাইদা বিস্ময়ের সাথে দেখল আহমদ মুসা 3টি তীরই চোখের মণিকে বিদ্ধ করল। এক সময় একজন পরিচারিকা বারান্দায় প্রবেশ করল। জনাব জুবাইদাকে লক্ষ্য করে বলল, সাজাদি আপা, ম্যাডাম আয়েশা শহর থেকে এসেছেন। হ্যাঁ, ওকে আসতে বলেছি। আজই এসে গেলেন? ঠিক আছে, যাও তুমি ওকে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করো, আমি আসছি। পরিচারিকা চলে গেল। দাদি, ম্যাডাম আয়েশা কয়েকদিন হলো ব্যাংকক থেকে এসেছেন। উনি জেদ্দা ভিত্তিক একটা মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা। ওআইসির একটা অঙ্গ সংগঠন এটা। আমি এখানকার পরিস্থিতি সম্পর্কে ওকে কিছু জানিয়েছি, আর কিছু বলতে চাই। জনাব জুবাইদা বলল, চেষ্টা করো বোন, কোন চেষ্টা কখন কাজে লেগে যায় কে বলতে পারে, বলল দাদি। তাহলে তুমি বসো দাদি, ওর সাথে কথা বলে আসি। ঠিক আছে বোন, বলল দাদি। জনাব জুবাইদা চলে গেল ভেতরে। মিস জুবাইদা, আপনার সব তথ্য নিয়ে আমি অনেক ভেবেছি। যতই ভেবেছি ততই বিষয়টা জটিল হয়ে উঠেছে। এমন জটিলতার উপর কাজ করা মানবাধিকার সংস্থার স্কোপের মধ্যে পড়ে না, বলল ম্যাডাম আয়েশা। কেমন জটিলতা দেখছেন ম্যাডাম, বলল জয়নাব। থাই সরকার দৃঢ়ভাবে মনে করে যে আপনার ভাই জাবের জহিরুদ্দিন পাত্তানি অঞ্চলের সাম্প্রতিক সন্ত্রাসের মধ্যমণি, কিন্তু আপনারা বলছেন থাই সরকার ভুল করছে। তৃতীয় একটি পক্ষের এটা ষড়যন্ত্র পাত্তানির মানুষকে শিকার বানানোর জন্য। এই তৃতীয় পক্ষের কিন্তু আপনারা নাম বলতে পারছেন না এবং চিনেনও না। এই অবস্থায় আমাদের মানবাধিকার সংস্থার জন্য কিছু করার কোনো সুযোগ আমি দেখছি না, ম্যাডাম আয়েশা বলল। হতাশায় ভরে গেল জনাব জুবাইদার মুখ। বলল, ম্যাডাম, আপনি কি বিশ্বাস করেন জাবের জহিরুদ্দিন বা আমরা এই সন্ত্রাস করছি? না, এটা আমি বিশ্বাস করি না। ব্যাংকক পাত্তানিতে এসে আমার অনুসন্ধান থেকেও আমি এটা জেনেছি, কিন্তু এই মতের পক্ষে থাই সরকারকে আমি কোনো প্রমাণ দিতে পারছি না। এটা আমাদেরও সমস্যা। আমরা এখন কি করব? কান্না জড়িত কণ্ঠে বলল জনাব জুবাইদা। বেদনায় ভরে গেল ম্যাডাম আয়েশার মুখ। ম্যাডাম উঠে এসে জনাব জুবাইদার পাশে বসল। একটা হাত তার কাঁধে রেখে সান্ত্বনা সুরে বলল, ধৈর্য ধরুন মিস জুবাইদা, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর সাহায্যেরই অপেক্ষা করছি। কিন্তু শব্দ শেষ হয়ে গেল। ষড়যন্ত্রকে আরও পাকাপোক্ত হতে দেখছি। ওড়নার প্রান্ত দিয়ে চোখ মুছতে মুছতে বলল জনাব জুবাইদা। এই বিপদে আমার একজনের কথাই শুধু মনে পড়ছে, তিনি আহমদ মুসা। মুসলমানদের এমন বহু বিপদে তিনি এগিয়ে এসেছেন। আল্লাহ ছাড়া এমন সংকট উত্তরণে তার বিকল্প আর কেউ নেই। তিনি আল্লাহর মূর্তিমান এক সাহায্য। প্রবল আগ্রহ ফুটে উঠল জনাব জুবাইদার চোখে মুখে। মনে হলো তার ফ্যাকাশে হয়ে যাওয়া নতুন রক্তে প্রবাহ এলো। বলল, আমি তার নাম শুনেছি, অনেক পড়েছি তার সম্পর্কে, কিন্তু তিনি তো ধরাছোঁয়ার বাইরের এক ফেরেশতা মানুষ। তাকে কোথায় পাবো আমরা? তাকে কেউ খুঁজে পায় না মিস জনাব। তিনি খোঁজ নিয়ে জাতির সংকট কবলিত মানুষদের কাছে হাজির হন। সর্বশেষ তিনি আন্দামানে এসেছিলেন। আন্দামানের মুসলমানদের মহাসংকট কেটে গেছে, বলল ম্যাডাম আয়েশা। আন্দামানে? এ তো কাছেই। কোনোভাবে তাকে কিছু জানাবার পথ নেই? কান্নাজড়িত কণ্ঠে ব্যাকুলভাবে বলল জনাব জুবাইদা। তিনি আন্দামানে আছেন না চলে গেছেন জানি না। এখানে আসার আগে জেদ্দায় ওয়াইসির মুসলিম সংখ্যালঘু সংক্রান্ত এক গোপন রিপোর্টে আমি আন্দামানে তার মিশন ও মিশন সফল হওয়া সম্পর্কে জেনেছি, ম্যাডাম আয়েশা বলল। ওয়াইসিকে অনুরোধ করলে তার আহমদ মুসার সাথে কোনো যোগাযোগ করে দিতে পারে না? গম্ভীর হলো ম্যাডাম আয়েশার মুখ। বলল, আহমদ মুসা আল্লাহর অনন্য এক বান্দা। এক আল্লাহ ছাড়া কারো অধীনে তিনি নন। তার নিজস্ব কোনো চাওয়া অভিলাষ নেই। নিজেকে নিয়ে তিনি কোনো স্বপ্নই দেখেন না। তাই তিনি জগতের কারো মুখাপেক্ষীও নন। ওয়াইসি সবসময় তার খোঁজও জানতে পারে না। সুতরাং নির্দেশ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটু ধৈর্য ধরুন মিস জুবাইদা, আমি জেদ্দায় ফিরে এখানকার রিপোর্ট ওআইসির মানবাধিকার কমিশনকে দেব। তার সাথে অনুরোধ করব এখানকার ভয়াবহ অবস্থার কথা আহমদ মুসাকে জানানো যায় কিনা। তাছাড়াও মদিনায় যোগাযোগের একটা উদ্যোগ নেব। আমি কথা দিলাম। নাস্তা করার পর বিদায় নিল ম্যাডাম আয়েশা। গাড়ি পর্যন্ত বিদায় দিয়ে জনাব জুবাইদা ফিরে এসে নিজের দেহটাকে সোফায় ছেড়ে দিল। ম্যাডাম আয়েশাকে সব কথা বলতে পেরে তার কথা শুনে ভালো লাগছে তার। একমুখী এসব চিন্তায় ডুবে গিয়ে কখন যেন চোখ ধরে এসেছিল ঘুমে। জনাব জুবাইদার ব্যক্তিগত পরিচারিকা নুরির উচ্চ কণ্ঠে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে বলল, নুরি, হইচই করছিস কেন? কি হয়েছে? কি হয়নি শাহজাদি আপা? আপনি দেখলেন না
এমন একটা ঘটনা এখানকার মেলায় কোনো সময় ঘটেনি। তীরন্দাজিতে যাকে আপনি প্রথম হতে দেখেছেন তিনিই মেলায় চ্যাম্পিয়ন হয়েছেন, আবার গেমসের চ্যাম্পিয়ন হয়েছেন, বলল নুরি উৎসাহের সাথে। কি বলছিস? আর কয়টি খেলায় উনি জিতেছেন? বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে গেছে জয়নব জুবাইদার। ঘোড় দৌড়ে জিতেছেন, কুস্তিতে জিতেছেন, লাঠিবাজিতেও জিতেছেন। তিনি 4টি খেলায় অংশ নিয়ে 4টি খেলাতেই প্রথম হয়েছেন, বলল নুরি। কে তিনি? জানা গেল তিনি তো পাত্তানি নন। জিজ্ঞাসা জয়নব জুবাইদার। তাকে ট্যুরিস্ট বলে পরিচয় দেয়া হয়েছে, বলল পরিচারিকা নুরি। হঠাৎ নিচে মাঠের দিক থেকে গুলির শব্দ ভেসে এলো, অনেকগুলো গুলির শব্দ। জয়নব জুবাইদা নুরি দৌড় দিল পশ্চিমের বারান্দার দিকে। দাদি বারান্দাতেই বসে আছে, তার চোখে দূরবীন। কি হয়েছে দাদি? জিজ্ঞেস করল জয়নব জুবাইদা, তার চোখে মুখে উদ্বেগ। আবার কোনো সন্ত্রাসী ঘটনা ঘটল নাকি? দেখ মাঠের দিকে, বলল দাদি, তার চোখে দূরবীন। মনোযোগ দিল মাঠের ঘটনার দিকে। দূরবীন সহ চোখ তুলে দেখল। দ্রুত জয়নাব মাঠের দিকে তাকালো, দেখল বিক্ষিপ্তভাবে 4টি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, আর দেখতে পেল আহমদ মুসার হাতে রিভলভার। সে দাঁড়িয়ে আছে, তার দিকে পুলিশ এগিয়ে আসছে। মাঠের সব লোক চারদিকে দাঁড়িয়ে আছে, সবার চোখে ভীতি। পুলিশ হলো আহমদ মুসার সাথে কথা শুরু হলো। জয়নাব দেখল আহমদ মুসা একটা আইডেন্টিটি কার্ড, একটা লাইসেন্স জাতীয় কাগজ, পাসপোর্ট পুলিশকে দেখালো। পুলিশরা প্রথম আহমদ মুসাকে স্যালুট দিয়ে পেছনে সরে গেল, পরে লাশ নিয়ে চলে গেল। পুলিশ চলে গেলে মেলার লোকজন সবাই ছুটে এসে আহমদ মুসাকে ঘিরে ধরল, আনন্দ করতে লাগলো। সবাই উঠে দাঁড়ালো এবং বারান্দা থেকে পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্যে। রাত তখন 1টা। আহমদ মুসা তার নতুন একতলা বাড়ির দরজা নিঃশব্দে লক করে বারান্দা পার হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামল। তারপর 200 গজের জায়গা পেরিয়ে রাস্তায় উঠে এলো। আহমদ মুসা সে মেলার দিনের ঘটনার পরেই হোটেল ছেড়ে এই ভাড়া বাড়িতে উঠে এসেছে। বাসির তার পাড়ায় এই বাড়ি খুঁজে দিয়েছে। আহমদ মুসার সবচেয়ে সুবিধা হলো এই পাড়া থেকে জনাব জুবাইদাদের বাড়ি সোজা হিসেবে মাত্র 5 মিনিটের দূরত্ব, কিন্তু মাঝখানে একটা পাহাড়, 2টি উপত্যকা থাকায় 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা সময় লাগে। ঠিক আধা ঘন্টাতে আহমদ মুসা জনাবদের বাড়ির যে পাহাড়ের উপর তার গোড়ায় পৌঁছল। একটা পাথরের সিঁড়ি আঁকাবাঁকা হয়ে শাহবাড়ির পর্যন্ত উঠে গেছে। বাড়িতে গাড়ি নিয়ে ওঠার জন্য পাহাড়ের গা পেয়ে ভিন্ন পাকা রাস্তা রয়েছে। আহমদ মুসা সিঁড়ি ব্যবহার না করে সিঁড়ি থেকে একটু দূরে ছোট ছোট গাছগাছড়া আড়াল নিয়ে হামাগুড়ি দিয়ে পাহাড় বেয়ে উঠতে লাগলো। দূর থেকে দেখলে মনে হয় না, কিন্তু উঠতে গিয়ে দেখল পাহাড় তার ধারণার চেয়ে অনেক উঁচু। শাহবাড়ির পাশের লনে গিয়ে যখন উঠল তখন ঘামে নেয়ে উঠেছে সে। লনে ওঠার পর আহমদ মুসা বাড়ির চারদিকে একবার ঘুরে এলো। গাড়ি বারান্দা পার হওয়ার সময় দাঁড়ানো 2টি গাড়ি একটি গাড়ি থেকে আসা উত্তাপ অনুভব করল। আহমদ মুসা গাড়ি দুটির দিকে এগোলো, স্পর্শ করল 2টি গাড়ি। একটা একেবারেই ঠান্ডা, অন্যটা পুরোপুরি গরম। মনে হচ্ছে 2-4 মিনিট আগে ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। গরম গাড়িটায় সাইলেন্সার লাগানো, দ্বিতীয় গাড়িটায় নেই। এই ধরনের সাইলেন্সার যেসব গাড়িতে লাগানো হয় সেসব গাড়ি কোনো গোপন মিশনে যায়। এই রাত 2টায় গোপন মিশনে কে এলো এই বাড়িতে? আহমদ মুসা নিশ্চিত ঠান্ডা গাড়িটায় জনাব জুবাইদাদের হবে, আর গরম গাড়িটা নিশ্চয় কোনো আগন্তুকের। এই আগন্তুক কি জনাব জুবাইদা পরিবারের বন্ধু না শত্রু? সতর্ক হলো আহমদ মুসা। ধীরে ধীরে বারান্দায় উঠে গেল সে। ভেতরে ঢোকার দরজাটা বন্ধ। বিসমিল্লাহ বলে আহমদ মুসা দরজার হাতল ঘোরালো। দরজা খোলা। দরজা খুলে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে প্রবেশ করল সে। ঘরে আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। পেছনে দরজা বন্ধ করে অনেকক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো সে, অন্ধকার গা সহা করে নেবার জন্যে। আহমদ মুসা দরজার পেছনে সোজা বিপরীত দিকে তাকিয়ে। তার ধারণা এই ঘর থেকে ভেতরে যাওয়ার দরজাটা সোজা বিপরীত দিকেই হবে, কিন্তু না, সেদিকে জমাট অন্ধকার। ঘর লম্বালম্বি। ঘরের বাম ডান দিকে তাকালো। ডান দিকে চোখ পড়তে একটা আলোর রেশ পেল, ওইটাই দরজা। দরজায় পৌঁছল সে। দরজার পরে একটা করিডোর। করিডোরটা আরও স্বচ্ছ। করিডোর সোজা সামনে তাকিয়ে দেখল করিডোরটা বড় বারান্দায় গিয়ে শেষ হয়েছে। বারান্দা আরও একটু উজ্জ্বল। কোথেকে সরাসরি আলোর রেশ পড়ছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। এই বৃত্তাকার বারান্দার মাঝখানে বিশাল উঁচু একটা পাথরে বেদি। কয়েকশো লোক বসতে পারে এই বেদিতে। বেদির ডান প্রান্তে সিংহাসনাকৃতির একটা সুদৃশ্য চেয়ার। সেই সিংহাসনের পেছনে বারান্দায় এসে মিশে যাওয়া উপরে উঠার সিঁড়ি।
সিঁড়ির মুখে উজ্জ্বল আলো, সে আলোয় চারদিকে ছড়িয়ে পড়ছে। নিশ্চিত বুঝল আহমদ মুসা, বেদিটি একটা দরবার হল। সুলতান বসতেন সিংহাসন আকৃতির এই চেয়ারে। চেয়ারের দুপাশ দিয়ে বেদি থেকে সিঁড়ি নেমে গেছে বারান্দায়। সুলতান সিঁড়ি দিয়ে 2তলা বা 3তলা থেকে নেমে চেয়ারের পাশের সিঁড়ি দিয়ে এসে সিংহাসনে বসতেন। এই চেয়ারই একদিন ছিল পাত্তানির শাসনের আসন। আহমদ মুসা সিঁড়ির দিকে এগোবে, এমন সময় ওপর থেকে নারী কণ্ঠে চিৎকার, কান্নাকাটি, তারপরেই গুলি। চমকে উঠে আহমদ মুসা সিঁড়ির দিকে ছুটল। বেড়ালের মতো নিঃশব্দে ছুটে গিয়ে 2তলায় উঠল। তখন কান্না, চিৎকার থেমে গেছে।